১৬ই জুলাই ২০২৪ কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন রাজপথে তাদের দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছিল, ঠিক তখনই পুলিশ বেপরোয়াভাবে গুলি চালায় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের ওপর। আবু সাঈদের সাথে সেদিন মৃত্যু হয় বাংলাদেশের স্বাধীনতার। ঠিক কী কারণে এই আন্দোলন, কীভাবেই বা এত ভয়ঙ্কর রূপ নিল? বাংলাদেশ সরকার কি পারত না এতগুলো মৃত্যু মিছিল আটকাতে, নাকি সরকারের নির্দেশেই এই ছাত্র আন্দোলন রক্তাক্ত হয়ে উঠল? সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে। বর্তমান চাকরির বাজারে মেধাবীদের প্রতিযোগিতা কত বড় তা বলার অপেক্ষা রাখে না। যখন ছাত্ররা বছরের পর বছর পরিশ্রম করে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরির দরজাতে দাঁড়ায়, তখনই সামনে আসে কোটা নামের বৈষম্য। বাংলাদেশের চাকরির খাতে ৫৬% আসনই কোটার জালে সংরক্ষিত, যার মধ্যে ৩০% সংরক্ষিত ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যোদ্ধাদের পরিবারের। বংশানুক্রমে সুবিধা পেয়ে আসা মুক্তিযোদ্ধাদের পরিবার বাংলাদেশ সরকারের থেকে প্রচুর সুযোগ সুবিধা পেয়ে আসছে। যারা দেশের জন্য যুদ্ধ করেছে তারা না হয় এসব সুযোগ সুবিধা পেল, কিন্তু তাদের নাতি নাতনিরা বংশানুক্রমে এই সুবিধাগুলো পেলে বাকি জনগণ কি দোষ করল? যে কোনো দেশের বিবেকবান জনগণকে যদি জিজ্ঞাসা করা হয় তারা দেশের জন্য নিজের প্রাণ দিতে পারবে কিনা, তো এর উত্তরে সবাই বলবে যে সে পারে। হ্যাঁ, সে আসলেই পারে। সাধারণ জনগণও দেশকে ভালোবেসে দেশের জন্য জীবন দিতে পারে। তারা দেশকে মুক্তিযোদ্ধাদের পরিবারের থেকে কম ভালোবাসে না। তাহলে চাকরিতে এত বৈষম্য কেন? এরই প্রেক্ষিতে সাধারণ ছাত্র জনতা অনেক আগে থেকেই কোটা সংস্কারের দাবি জানিয়ে আসছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরবর্তীতে ১৯৭২ সালে ৮০% কোটা এবং ২০% মেধার প্রবর্তন হয়, যেখানে ৩০% মুক্তিযোদ্ধা, ১০% যুদ্ধে ক্ষতিগ্রস্ত মহিলা, ৪০% পিছিয়ে পড়া জেলার মানুষ ছিল। অনেক দফায় পরিবর্তিত হয়ে সেটা ২০১২ সালে ৫৬% কোটা ও ৪৪% মেধার হিসাবে দাঁড়ায়, যেখানে ৩০%ই মুক্তিযোদ্ধার পরিবার অর্থাৎ মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা অগ্রাধিকার পাবে। এই বৈষম্যের বিরোধিতা করে ছাত্র সমাজ ২০১৮ সালে কোটা বিরোধী আন্দোলন শুরু করে। ৪ অক্টোবর ২০১৮ বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধার পরিবারদের কোটা উঠিয়ে নেয়। এরপর ২০২৪ সালের ৫ জুন বাংলাদেশ হাইকোর্ট সরকারের এই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে। ৯ জুন সরকার হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায়। ১ জুলাই ২০২৪ কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করে। দিন দিন আন্দোলনে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীরা যুক্ত হতে শুরু করে। ক্রমেই সারা বাংলাদেশে এই আন্দোলন ছড়িয়ে পড়ে। সাধারণ ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবেই কোটা বৈষম্য বিরোধী আন্দোলন চালাতে থাকে। নিরীহ সাধারণ ছাত্র সমাজ যখন তাদের দাবি নিয়ে রাজপথে নেমে আসে, তখনই এই আন্দোলন প্রতিহত করতে আসে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগ এই আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের উপর নিষ্ঠুরভাবে আক্রমণ চালায়। প্রচুর ছাত্রছাত্রী গুরুতর আহত হয় এবং পুলিশ আন্দোলনকারী ছাত্রছাত্রীদের নিরাপত্তা না দিয়ে ছাত্রলীগের সহায়তা শুরু করে এবং তারাও ছাত্রদের উপর আক্রমণ শুরু করে। স্মোক গ্রেনেড, টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়তে শুরু করে। শান্তিপূর্ণ এই আন্দোলন হয়ে ওঠে ভয়ানক রক্তাক্ত। ছাত্রলীগ, যে সংগঠনটি প্রতিষ্ঠাই হয়েছিল ছাত্র জনতার অধিকার আদায়ের জন্য, তারাই আজ বাংলাদেশের সাধারণ ছাত্র জনতার রক্ত ঝরালো। পুলিশ প্রশাসনও এতে সহায়তা করল। বাংলাদেশ সরকার কোনো বাধা দিল না, কারণ বাংলাদেশ ছাত্রলীগ তাদেরই অংশ। উল্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে সাধারণ ছাত্রদেরকেই রাজাকার আখ্যা দিলেন। অর্থাৎ তার দেশেরই ছাত্র সমাজ যারা নিজেদের অধিকার আদায় করতে চায় তারাই রাজাকার। তিনি বলেন যে মুক্তিযোদ্ধার পরিবাররা সুযোগ সুবিধা পাবে না তো কি সব রাজাকাররা পাবে? মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? একথা বলার অর্থ কি? রাজাকাররা তো তার কাছে সুবিধা চায়নি, চেয়েছে তো তার দেশেরই পরিশ্রমী ছাত্ররা যারা নিজেদের মেধার জোরে চাকরি নিতে চায়। এখানে বলে রাখি যে রাজাকার বলতে ১৯৭১ সালে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধে যারা বিশ্বাসঘাতকতা করে পাকিস্তানের দালাল হয়ে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার ও লুটপাট চালিয়েছিল তাদেরকে বোঝানো হয়। সহজ কথায় বাংলাদেশের শত্রু বা দেশদ্রোহী রাজাকার নামে পরিচিত। সাধারণ ছাত্র সমাজ প্রধানমন্ত্রীর এই বক্তব্য শুনে আরও তীব্র আন্দোলন শুরু করে। ১৬ জুলাই আন্দোলন চলার সময় পুলিশ গুলি করে আবু সাঈদকে। তার মৃত্যু হয়। মৃত্যু হয় বাংলাদেশের স্বাধীনতার, মৃত্যু হয় অধিকার আদায়ের বজ্রকণ্ঠের। যে আওয়ামী লীগ সরকার একসময় বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে অগ্রগামী ভূমিকা রেখেছিল, তাদের নেতৃত্বেই আজ স্বাধীন বাংলার ছাত্রদের বুকে রক্ত ঝরল।
এর দায় কে নেবে? এরপর আন্দোলন আরো ভয়াবহ হয়। সেদিনই মৃত্যু হয় ৬ জন আন্দোলনকারী শিক্ষার্থীর। ছাত্র জনতাও তখন নিজেদের অধিকার আদায়ে অনড় থাকে। তখন আন্দোলনকারী ছাত্ররাও ছাত্রলীগ ও পুলিশ বাহিনীর উপর আক্রমণ চালাতে শুরু করে। এই খবর ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। সবাই তখন দেখতে পায় বাংলাদেশের ভয়ঙ্কর রূপ। ছাত্র জনতা ও প্রশাসনিক বাহিনীর এই সংঘর্ষে প্রাণ যেতে থাকে সাধারণ শিক্ষার্থীদের। ১০০-র উপরে ছাত্রছাত্রীর মৃত্যু হয় এবং ৫ দিনের চলমান সংঘর্ষে প্রাণ যায় প্রায় ২০০-র কাছাকাছি মানুষের। বাংলাদেশ পরিণত হয় মৃত্যুভূমিতে। চারিদিকে ধ্বংসস্তূপ, মৃতদেহ, রক্ত, স্বজনদের আর্তনাদ। হয়তো বাংলাদেশ প্রধানমন্ত্রী চাইলে এই মৃত্যুযজ্ঞ থামাতে পারত। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমঝোতা করতে পারত। ছাত্রলীগ, পুলিশ বাহিনীকে থামাতে পারত। কিন্তু সেটা হয়নি। সত্যিই এত মৃত্যুর দায় এখন কে নেবে? প্রশ্নটা থেকেই যায়। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শুরু হয় আরও অনেক কঠিন অবস্থা। সমস্ত বাংলাদেশের নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বাংলাদেশের সাথে সমস্ত পৃথিবীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বাংলাদেশ হয়ে যায় পুরো ইন্টারনেট ব্ল্যাকআউট। এর মাঝে এই ছাত্র আন্দোলনকে ব্যবহার করে অনেক রাজনৈতিক দল তাদের নিজেদের স্বার্থ আদায়ে মাঠে নেমে পড়ে। তারা অনেক নৃশংসতা চালায় এবং ছাত্র আন্দোলনের নাম করে রাজনৈতিক আন্দোলন শুরু করার চেষ্টা চালায়। তারই একটি নমুনা দেখুন। এখানে কোটা আন্দোলনের সাথে ভারতের সম্পর্ক কি? সবকিছুতেই যারা ভারতের দোষ দেখে তারাও এই সুযোগ কাজে লাগায়। ভারত যাদের মামা বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি স্লোগান দিয়ে তারা ঠিক কোন আন্দোলন চালাচ্ছিল? বাংলাদেশের কিছু মানুষ ভারতের কোনো ক্ষতি হলেই উদযাপনে মেতে ওঠে। কিন্তু বাংলাদেশের এই দুর্দিনে ভারতও তাদের পাশে দাঁড়িয়েছে। ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের ছাত্র আন্দোলনের পক্ষে জনমত গঠিত হয় এবং আন্দোলনও সংগঠিত হয়। দুদেশের পার্থক্যটা এখানেই। এছাড়াও বাংলাদেশের ছাত্র আন্দোলনকে যারা রাজনৈতিক সুবিধায় ব্যবহার করছিল তারা বিভিন্ন স্থানে নিজ স্বার্থ রক্ষায় নাশকতা চালায়। নরসিংদীতে জেলে আক্রমণ করে ৮০০-রও বেশি কয়েদিকে পালাতে পথ করে দেয়। বিভিন্ন স্থানে গাড়ি, প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়। প্রধানমন্ত্রী তখন সারা দেশে সেনা মোতায়েন করে কারফিউ জারি করে দেয় এবং প্রশাসনিক বাহিনীকে শুট অ্যাট সাইটের অর্ডার দেওয়া হয়। সর্বশেষ ২১ জুলাই সুপ্রিম কোর্ট রায় দেয় সরকারি চাকরিতে ৯৩% মেধা ও ৫% মুক্তিযোদ্ধার পরিবার, যা মুক্তিযোদ্ধার সন্তান পর্যন্তই থাকবে। বাকি ১% বিশেষভাবে সক্ষম ও ১% নৃগোষ্ঠী। ছাত্রদের আন্দোলন সফল হয়। কিন্তু এতগুলো প্রাণ ঝরে গেল, এর দায় কে নেবে? যদিও এখন অনেক জায়গা থেকে বিশৃঙ্খলতার খবর পাওয়া যাচ্ছে, কিন্তু ইন্টারনেট ও বেসরকারি টিভি চ্যানেল বন্ধ থাকায় সঠিক তথ্য কি সেটা জানা মুশকিল। ২০২৪-এর এই আন্দোলন ১৯৫২-এর ভাষা আন্দোলনকে স্মরণ করিয়ে দেয়। কিন্তু সে সময় শত্রু ছিল বাইরের দেশের। কিন্তু ২০২৪-এর এই আন্দোলন আরও ভয়াবহ, যখন একই দেশের ছাত্র দুপক্ষে ভাগ হয়ে যায়। যারা ছাত্র আন্দোলনের জন্য বাংলাদেশের ইতিহাস হয়েছিল তারাই আজ বাংলাদেশের ছাত্র সমাজকে রক্তাক্ত করল। এই আন্দোলনে আরও একটি দিক ফুটে উঠেছে। সমস্ত বাংলাদেশ জুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট। তখন প্রবাসীরা বাংলাদেশের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সক্রিয় ছিল। প্রথম দিকে তাদের কথাগুলো ছাত্র আন্দোলনকে সমর্থন জোগালেও পরে তারা অনেক উস্কানিমূলক কথাবার্তা ও গুজব ছড়াতে থাকে, যেটি সত্যিই অনেক বাজে একটা ব্যাপার। এই ছাত্র আন্দোলনে এত মৃত্যু হলো, অনেক মায়ের কোল খালি হলো, যাদের স্বজন হারালো তারাই বুঝতে পারছে কত বড় কিছু তারা জীবন থেকে হারিয়ে ফেলেছে। আবেগের বশে অনেকে অনেক কথা অনলাইনে ছড়াচ্ছে, কিন্তু দূর থেকে কিছু বলা অনেক সহজ। যারা মাঠে নেমে আন্দোলন করেছে, আহত হয়েছে, যারা এই লড়াইয়ে নিজের আপনজনকে হারিয়েছে, তারাই জানে বাস্তবতা কতটা কঠিন, কতটা ভয়ঙ্কর। অনলাইনে অনেক ফুটেজ ভাইরাল হয়েছে যা দেখে রীতিমতো শিহরিত হতে হয়। নিউজ ফিডগুলো স্ক্রল করতে গিয়ে হাত থমকে যায়। অনেক নৃশংস ভিডিও ফুটেজ আমার কাছেও এসেছে, যেগুলো এত ভয়ানক যা ভিডিওতে দেখানোর মতো নয়। সাধারণ মানুষের মস্তিষ্ক শূন্য করে দিতে পারে এমন সব দৃশ্য। বাংলাদেশে স্বাধীনতার ৫০ বছর পরও এই ঘটনা এটাই প্রমাণ দেয় যে সত্যিই কি বাংলাদেশ স্বাধীন? ছাত্রছাত্রীদের একটি জাতির ভবিষ্যৎ বলা হয়, কিন্তু যে জাতির ছাত্রছাত্রীদের রক্তে রাজপথ রঞ্জিত হয়, সে দেশের ভবিষ্যৎ কি আসলেই সুনিশ্চিত ও নিরাপদ? এ প্রশ্ন থেকেই যায়। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশের চলমান ঘটনার সংক্ষিপ্ত রূপ। ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে আরও বেশি লোককে জানার সুযোগ করে দিন। এবং যদি বাংলাদেশের চলমান এই ঘটনার আরও বিস্তারিত জানতে চান তাহলে কমেন্টে জানান।
পরবর্তী কোনো ভিডিওতে সেগুলো নিয়েই আলোচনা করা যাবে। ধন্যবাদ।